আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমের মধ্যে একটা ট্রান্সমিশন লাইনের জেনারেটর থেকে এবং মোটর লোড পর্যন্ত মাঝখানে একটা ট্রান্সমিশন লাইন আছে, দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে। এই প্রবলেমটা আমাদেরকে সলভ করা লাগবে, যেখানে আমাদের হচ্ছে এই সবগুলা রেটিং দেওয়া আছে, নেম প্লেট ডাটা দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, প্রশ্ন যেটা চেয়েছে যে আমাদের বের করতে হবে হচ্ছে তাদের রিঅ্যাকট্যান্স বা ইম্পিডেন্স ডায়াগ্রামটা। প্রবলেম 1 যেটা বলছে যে আমাদের শুধুমাত্র যা আছে সবগুলো দিয়ে আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকতে পারতাম, শুধুমাত্র 100 MVA এবং 200 কেভি বেজ চুজ করে নতুন যে রিঅ্যাকট্যান্স পাবো সেটা দিয়ে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আমরা আর আগের প্রবলেমে সলভ করছি। এটা এখন হচ্ছে বি নাম্বার সলিউশনটা দেখব। মোটরের বলে দেওয়া আছে একটা মোটরটা, যে মোটরটা 45 MVA তার রেটিং এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং নিয়ে সে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 18 কেভি। তার মানে মোটরের টার্মিনাল ইন্ডে 18 কেভি ভোল্টেজ এবং তার পাওয়ার কনজাম্পশনটা 45 MVA এবং 0.8 পাওয়ার ফ্যাক্টরের। আমাদেরকে বের করতে হবে টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড ইন্টারনাল ইএমএফ অফ দ্য জেনারেটর। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের মোটর ইন যদি এটা বলি তাহলে এটা সব রিঅ্যাকট্যান্সগুলো থাকবে। ফাইনালি আমাদেরকে এখানে জেনারেটরের ইন্টারনাল ইএমএফ কত সেটা বের করতে হবে। সুতরাং আমরা যদি এই ভোল্টেজটা আমরা জানতে পারি এবং এই ভোল্টেজের সাথে এবং কারেন্টগুলো জানতে পারি, কারেন্টের সাথে মাল্টিপ্লাই করতে পারি যে ইম্পিডেন্সগুলো, তাহলে যে টোটাল যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে আমাদের জেনারেটর ইন্ডের মধ্যে যে ইন্টারনাল ইএমএফ। তো এটাই আমাদেরকে বের করতে হবে এক্ষেত্রে, এই মেথডের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা যদি একটু রিক্যাপ করি যে এখানে জাস্ট বিভিন্ন রিঅ্যাকট্যান্সগুলো দেওয়া আছে। সুতরাং আমরা জাস্ট নতুন বেস চেঞ্জের যে ফর্মুলা, এই বেস চেঞ্জের ফর্মুলার ক্ষেত্রে 100 MVA এবং 20 কিলোভোল্টের জন্য নতুন জাস্ট ক্যালকুলেট করছি। এই নতুন বেস নতুন সবগুলোর ক্ষেত্রে সিমিলার, নতুন জাস্ট বেস। যেখানে যেখানে ভোল্টেজ সিমিলার ছিল এবং কেভি রেটিং সিমিলার ছিল সেখানে চেঞ্জের দরকার নাই। আর শুধু এটা আমাদের ভোল্টেজ এবং কেভি দুটোই চেঞ্জ, তাই এখানে চেঞ্জ করে আসছে এবং এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামটা। আচ্ছা, প্রবলেম বিতে যেহেতু মোটরের কমপ্লেক্স পাওয়ার 45 MVA বলা দেওয়া আছে, আর এই যে এই 36.87 এটা আসলে হচ্ছে অ্যাকচুয়ালি 0.8 যে পাওয়ার ফ্যাক্টর, 0.8 PF 0.8 PF এর মানে হচ্ছে কস, এটা যদি আমরা নেই কস ইনভার্স নেই তাহলে 36.87 ডিগ্রি পাবো, অথবা cos 36.8 ডিগ্রি মান হচ্ছে 0.8। তো এটা হচ্ছে আমাদের মোটরের যে পাওয়ার রেটিং। হ্যাঁ, এই কমপ্লেক্স পাওয়ারটাকে যদি আমরা ওই বেজে কনভার্ট করে ফেলি, লাইক 45 MVA হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মোটরের পাওয়ার কনজিউম করতেছে, যেহেতু 36.87 হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের জন্য, আর এটার বেজ আমাদেরকে যেহেতু 100 MVA ধরতে বলছে, সুতরাং 100 MVA। এইভাবে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালু, এটা দিয়ে আমরা তার মোটরের পাওয়ারটাকে পার ইউনিটে নিয়ে নিলাম, মোটরের কী পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে। তো মোটরের পাওয়ার কনজাম্পশন পার ইউনিটে নিয়ে ফেলছি। তো সুতরাং এখন আমাদের বাকি বের করা হচ্ছে টার্মিনাল ভোল্টেজগুলো, যেহেতু অলরেডি দেওয়া ছিল। যে এই প্রবলেমটাতে আমি যদি এখানে বলি, এই যে মোটরের ড্রয়িং 45 MVA 0.5 পাওয়ার ফ্যাক্টরের জন্য, সেই সাথে সাথে মোটরের টার্মিনাল ভোল্টেজ 18 কেভি। এখানে আমার একটা বিষয় খেয়াল করতে হবে, যেহেতু আমাদেরকে 20 কেভি বেস ভোল্টেজ ধরার জন্য বলছে, সুতরাং 18 কেভি অ্যাকচুয়ালি 20 কেভি বেসের কত পার্সেন্ট সেটা আমাদেরকে পার ইউনিটে বের করে ফেলতে হবে। তো এবং সিমিলারলি এই 45 MVA 100 MVA বেজের কত পার্সেন্ট সেটাও বের করে ফেলতে পারবে। এই জিনিসটাই এখানে করা হচ্ছে। 45 MVA বেসকে আমরা পার ইউনিটে যখন দিই 0.45, 100 MVA যেহেতু আছে ওটা অলওয়েজ 45% হবে, এটা না দেখে বোঝা যায়, তবে অ্যাঙ্গেল করে অ্যাড করতে হবে। সিমিলারলি 18 কেভি ভোল্টেজ দেওয়া আছে, এটা কি 20 কেভি আমাদেরকে বেস ভোল্টেজ, সুতরাং এক্ষেত্রে 0.9 বা 90% হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ মোটর ইন্ডের। সুতরাং মোটর ইন্ডের টার্মিনাল ভোল্টেজ পেয়ে গেছে, মোটর ইন্ডের পাওয়ার ক্যাপাসিটি পেয়ে গেছে। আমরা যদি ওই যে S = VI বা P = VI ওই cos θ সেই ফর্মুলাতেও যাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা কারেন্টটা বের করার জন্য কি লাগে, আমাদের S কে যদি আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করে দিই, সুতরাং এটা হচ্ছে আমাদের S বা অ্যাপারেন্ট পাওয়ার যে রেটিংটা। হ্যাঁ, আর হচ্ছে কারেন্ট মেজার করার জন্য শুধুমাত্র আমাদের ভাগ করা লাগতেছে হচ্ছে
0.9 বা সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বলছিল সেজন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা কারেন্টের ভ্যালুগুলো পেয়ে গেলাম, ভোল্টেজের ভ্যালু পার ইউনিটে নিয়ে ফেললাম। এই কারেন্টটা যেহেতু ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ার দুটোই পার ইউনিট ছিল, অটোমেটিক্যালি কারেন্টটাও পার ইউনিটে চলে আসছে আমাদের। সুতরাং এখন আমাদের জেনারেটর ইনডাইরেক্ট ভোল্টেজটা লাগবে। আমি যেটা যদি আবার ড্র করি ব্যাপারটা, আমাদের যে এই চিত্রটা ফাইনাল চিত্র আমাদের। এই চিত্রটাতে আমি যদি বলি যে এখানে এই কি বলে মোটর ইন্ডাইরেক্ট ভোল্টেজ কত, মোটর ইন্ডাইরেক্ট ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। এই যে মোটর ইন্ডাইরেক্ট এখানে ভোল্টেজ পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে 0.9। আর জেনারেটর ইন্ডাইরেক্ট ভোল্টেজ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কী করা লাগবে, আমাদেরকে যেটা করা লাগবে, এই টোটাল যে কারেন্টটা আমরা পেলাম এই কারেন্টটা দিয়ে, হ্যাঁ, কি বলে লাইন, যে ট্রান্সমিশন লাইনের, আমি যদি এখানে একটু ড্র করি, এখানে একটা লোড, তো আমি যদি এখানকার ভোল্টেজ আমি বের করতে চাই, এখানকার ভোল্টেজ বের করতে চাইলে তাহলে এইখানে যদি থাকে আমার ভি, আর এখানে যদি বলি আমি ভিজি, তাহলে আমি বলবো ভিজি সমান সমান এইটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভি প্লাস এটার মধ্যে যদি কারেন্ট আই প্রবাহিত হয় এবং তার ইম্পিডেন্স যদি জেড হয়, তাহলে আমি বলতে পারি আই জেড। তার মানে এই টার্মিনাল ভোল্টেজ যা আছে তার ইম্পিডেন্সের জন্য বা ট্রান্সমিশন লাইনের জন্য যে লসটা, এই টোটাল লসটা মিলে হচ্ছে জেনারেটর ইন্ডাইরেক্ট ভোল্টেজ। তো সিমিলারলি আমাদের এইখানে হচ্ছে টার্মিনাল ইন্ডাইরেক্ট ভোল্টেজ 0.9 অ্যাঙ্গেল 0, আর এইটা এই ইম্পিডেন্সটা হচ্ছে কি বলে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স, আর কারেন্টটা হচ্ছে 0.5। এটা তো আলটিমেটলি আমরা জেনারেশন ইন্ডাইরেক্ট ভোল্টেজ পার ইউনিটে 1.3197, এটা হচ্ছে পার ইউনিটে। তো পার ইউনিটে যদি এটা হয় তাহলে আমাদের বেস ভোল্টেজ ছিল হচ্ছে 20 কেভি, তো আমরা যদি 20 কেভি দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাই যাব যে এটার ক্ষেত্রে, হ্যাঁ, জেনারেটরের প্রকৃত ভোল্টেজটা, এটা পার ইউনিটে আছে 1.31, আর যেহেতু বেস ছিল এটা মাল্টিপ্লাই করে দিই প্রকৃত জেনারেটর লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ, এই যে অ্যাজ ইউজুয়াল 20 দ্বারা মাল্টিপ্লাই করে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কিলো ভোল্টে, এটা তখন ছিল পার ইউনিটে ভোল্টেজ রেটিংটা, এখন হচ্ছে কিলো ভোল্টের রেটিংটা। তো আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা মিস হয়ে গেছে বলতে, সেটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স। তাহলে এটা যদি আমার কি বলে ট্রান্সমিশন লাইন কাউন্ট করি, তাহলে 0.3 হচ্ছে রেজিস্ট্যান্স, প্লাস রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এখানে 0.5 প্লাস 0.2 ট্রান্সফর্মার 2 এর জন্য 0.2 প্লাস এখানে ট্রান্সফর্মার 1 এর জন্য 0.2। তাহলে এই রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু শুধুমাত্র ট্রান্সমিশন লাইনের মধ্যে রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু পেলাম আমি 0.5 প্লাস 0.4 মানে 0.9। এই জিনিসটা এখানে আসছে, আমরা মাল্টিপ্লাই করছি 0.9 দিয়ে শুধুমাত্র ট্রান্সমিশন লাইনের জন্য। ট্রান্সমিশন লাইনের এটা হচ্ছে কি জেনারেটর ইন্ডের টার্মিনাল ভোল্টেজ বের করার জন্য, জেনারেটর টার্মিনাল ভোল্টেজ বের করছে। এখন জেনারেটর ইন্টারনাল ইএমএফ, তো এটা হচ্ছে এই ভিজি হচ্ছে এই অংশ একটু পর্যন্ত, এটা হচ্ছে ভিজি, আর আমাদেরকে বের করতে হবে ইএমএফ বলতেছে বের করার জন্য। তো ইএমএফ বের করার জন্য এখানে আরেকটা লস, তো এইভাবে যদি আমি একটা লস ক্যালকুলেট করি, তার মানে এখানে টোটাল চলে আসবে, এর আগে ছিল 90, আর এখন নতুন আরও একটা জিনিস অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে 0.15। তো 90 বা 0.9 বা 0.15 মিলে যুক্ত হয়ে সেটা যদি 1.05। তো এটা যদি হয় টোটাল জেড মানে ইন্টারনাল ইএমএফ এর আগ পর্যন্ত, এটা যদি হয় কারেন্ট আই, তাহলে আমরা এই যে 1.375 সেটা পাবো হচ্ছে জেনারেটরের ইএমএফ পার ইউনিটে। তো পার ইউনিটে যে ইএমএফটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি বেস ভোল্টেজ 20 দ্বারা ভাগ করি বা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাই যাব ইন্টারনাল ইএমএফ 27.5। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষাতেও আসে, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।
তো এই হচ্ছে আমাদের প্রবলেম 2 এর সলিউশন। আমরা একটা প্রবলেম যেটা এই সিস্টেমের ফার্স্টে বলছিল যে ইম্পিডেন্স ডায়াগ্রামটা ড্র করার জন্য, আর সেকেন্ড প্রবলেমের মধ্যে আমাদেরকে বলছে যে লোডের এই পরিমাণ লোড কনজিউম করতেছে, সেক্ষেত্রে যে নতুন টার্মিনাল ভোল্টেজ বা ইএমএফ ভোল্টেজ সেটা মেজার করার জন্য। তাহলে আমাদের এই প্রবলেম যদি আরেকটা প্রবলেম আমরা সলভ করবো, সেটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো আঁকি। এই যে আমরা এর আগের পিকচারের মধ্যে কতগুলো রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স দিয়ে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকলাম, এটাকে বলা হয় ইম্পিডেন্স ডায়াগ্রাম। তো যখন আর কি টোটাল পাওয়ার সিস্টেমের আমরা ড্র করতে যাই, তখন আমাদের বিভিন্ন ব্লক দিয়ে বিভিন্ন রকম রিলেট, বিভিন্ন রকম সার্কিট ব্রেকার, মোটর, এই বিভিন্ন ব্লক বা সিম্বল দিয়ে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকি, যেটা ফার্স্ট আমি এই চিত্রটা দেখাইছিলাম আর কি। তো এই কারণে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো বোঝা এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামগুলো ড্র করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা অনেক সময় আসে যে একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম দেওয়া থাকে, লাইক এই যে একটা সিস্টেম, একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে বলা থাকবে যে এটাকে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করার জন্য। তো ইম্পিডেন্স যদি ডায়াগ্রাম ড্র করতে হয় আমাদেরকে, তাহলে রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স সবগুলো জিনিসই থাকবে। আর যদি ইম্পিডেন্স ডায়াগ্রাম এই যে যেমন নাকি এটা দুইটা জেনারেটরের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স থাকে, যে রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স আছে। তারপরে ট্রান্সফরমার 1 এর ক্ষেত্রেও লোড, এই যেখানে একটা লোড আছে, লোডের ক্ষেত্রেও রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স আছে, প্লাস ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স, তারপরে ট্রান্সফরমারের ইন্টারনাল যে আমাদের বলি যে ট্রান্সফরমার এক্সাক্ট ডিজাইন ড্রয়িংয়ের মধ্যে বা এক্সাক্ট মডেলিংয়ের মধ্যে যে আমাদের আরও দুইটা রেজিস্ট্যান্স থাকে, ম্যাগনেটিক রিঅ্যাকট্যান্স বা ম্যাগনেটিক রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ট্রান্সমিশনের ক্ষেত্রে তিনটা জিনিস অ্যাড হচ্ছে, খেয়াল করে দেখবেন যে প্রাইমারি সাইডের রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স, তারপরে ম্যাগনেটিক রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স। তার ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমারের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাড হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং এক্সাক্ট মডেলের রিঅ্যাকট্যান্সগুলো। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা অ্যাড হবে। সিমিলারলি এই ট্রান্সমিশন লাইনের একটা ক্যাপাসিটেন্স, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স, তারপর সেকেন্ডারি ট্রান্সমিশন লাইনের আরেকটা ক্যাপাসিটেন্স। ট্রান্সমিশন লাইন মডেলিংয়ের ক্ষেত্রে আমরা একটু ডিটেলস পড়বো। আর এখানে হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আর ম্যাগনেটিক যে রিঅ্যাকট্যান্সের মডেল থেকে আসে সেটা। আর এই পাশে হচ্ছে একটা জেনারেটর রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স আর লোডের রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম। এটা ফার্স্ট একটা দেওয়া আছে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে এই সিঙ্গেল লাইন বলা থাকবে যে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দিয়ে বলা থাকবে যে একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করো। তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রামগুলো এবার ড্র করতে হবে। ইম্পিডেন্স ডায়াগ্রাম মনে রাখতে হবে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটেন্স তিনটাই থাকে। আর ইম্পিডেন্স ডায়াগ্রাম যদি দেওয়া থাকে, ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে বলা থাকবে যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করো। সেক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সগুলো উইথড্র হয়ে যাবে, শুধুমাত্র রিঅ্যাকট্যান্সগুলো থাকবে। সিমিলারলি জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 1 সবগুলোর ক্ষেত্রে রিঅ্যাকট্যান্সগুলো, ইন্টারনাল রিঅ্যাকট্যান্সগুলো আছে, ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্সগুলো আছে, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স, যেটা সেকেন্ড ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে জেনারেটর 2 এর রিঅ্যাকট্যান্স। এভাবে হচ্ছে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামগুলো ড্র করতে পারি। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা সলভ করবো, এটাই লাস্ট প্রবলেম। এটা হচ্ছে একটা 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে কীভাবে আমরা পার ইউনিটের জিনিসটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, 3 ফেজে একটা প্রবলেমটা একটু যদি আমরা রিড করি, 440 ভোল্টেজ একটা 3 ফেজের টার্মিনাল ভোল্টেজের 115 হর্স পাওয়ার একটা মোটর আছে এবং যার ইফিসিয়েন্সি 90%, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। একটা লাইনের মাধ্যমে, ট্রান্সমিশন লাইনের মধ্যে কানেক্টেড আছে, যেখানে আবার লাইন ইম্পিডেন্সও দেওয়া আছে 0.3 আর 0.1 ওহম। আমাদেরকে বলা হচ্ছে যে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে, আবার শো করতে যে পার ইউনিট ভ্যালু, আচ্ছা, শো দ্য ডায়াগ্রাম অফ পার ইউনিট ভ্যালু তো শো করার জন্য বলছে, যেখানে বেস ধরার জন্য বলছে 20 আর 440 ভোল্টেজ। দেন ইউজিং পার ইউনিট ভ্যালু ফাইন্ড দ্য সাপ্লাই ভোল্টেজ। এখানে আগে আমরা যেই 3টা প্রবলেম সলভ করলাম, সেই 3টা প্রবলেমের মিক্স আছে এখানে। প্রথমত দেওয়া আছে একটা সিস্টেম, যা বলা দেওয়া আছে, তার মধ্যে রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, ল্যাগিং কীভাবে সবই দেওয়া আছে, দিয়ে বলতেছে একটা আগে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে, তারপর এটাকে পার ইউনিটে ড্র করতে, যেখানে বেস দিতে হচ্ছে 200 ভোল্টেজ, 20 কেভিএ এবং
440 ভোল্ট। আর তারপর এটা বের করে সাপ্লাইয়ের ভোল্টেজ দেবে। এর আগের যে ম্যাথটা যেভাবে আমরা করছিলাম যে এরকম এই ম্যাথটার মাত্রা ব্যাক ক্যালকুলেশন করে সেখান থেকে আমাদের এই টার্মিনাল ভোল্টেজগুলো বের করা, এই জিনিসটাই এখানেও সিমিলারলি আছে। তবে আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আমাদেরকে এটাকে কী বলে বেজে বার ইউনিটে বের করতে হবে। যেহেতু আমাদেরকে বলে দিয়েছে 3 ফেজ লাইন, তো 3 ফেজ লাইনের ক্ষেত্রে আমরা একদম ফার্স্টে যদি আমি ফিরে যাই, একদম ফার্স্টে এখানে আমাদের 3 ফেজ লাইনের ক্ষেত্রে আমাদের বেজ ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে ফর্মুলা কী ছিল, দুইটা ফর্মুলা বা তিনটাই একই ফর্মুলাকে ডিরাইভ করা। যেমন নাকি যদি আমাদেরকে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া থাকে এবং বেজ কেভিএ দেওয়া থাকে, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগ করে এই ইকুইভ্যালেন্ট সবগুলো তিনটাই একই ফর্মুলা। আমি যদি ফাইনাল ফর্মুলায় চলে যাই, তাহলে বেজ ইম্পিডেন্স বের করার ফর্মুলা হচ্ছে বেজ কেভিএ এখানে লাইন টু লাইন ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফেজ এমভিএ, নট সিঙ্গেল ফেজ এমভিএ। আর যদি আমি আবার সিঙ্গেল ফেজ এমভিএ দিই, তাহলে আবার 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আবার রুট 3 দ্বারা ভাগ করতে হবে। এই জিনিসটাই এখানে দেখাই যায়। সুতরাং আমরা যদি এটাই মনে রাখি সবসময় যে বেজ কেভিএ ডিভাইড বাই এমভিএ, অথবা বেজ কেভিএ লাইন টু লাইন ভোল্টেজ স্কোয়ার 1000 ডিভাইড বাই কেভিএ 3 ফেজ। আচ্ছা, তাহলে যদি আমরা লাস্ট প্রবলেমে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বেজ কেভিএ দেওয়া আছে 20 কেভিএ, এটা 3 ফেজের জন্য, যেহেতু টোটাল সিস্টেমটা 3 ফেজের জন্য এবং 3 ফেজের জন্য বেজ। সুতরাং আমরা 3 দ্বারা ভাগ করব না, সিঙ্গেল ফেজ আনার জন্য 3 দ্বারা ভাগ করতে হয় কেভিএ রেটিংকে। সুতরাং আমরা যেহেতু আগে এমবিএ ইউজ করবো, সুতরাং এখানে ভাগ করতেছি না। আর বেজ কারেন্টটা বের করছে এখানে। বেজ কারেন্টের ফর্মুলা আমরা আগে যদি একটু আরেকবার চেক করে নিই, যে বেজ কারেন্টের ফর্মুলা হচ্ছে যে এস বা পি ইকুয়ালস টু √3 VI। এই ফর্মুলা কতটা আছে, এই অ্যাকচুয়ালি পাওয়ারের যে ফর্মুলা, এই ফর্মুলার মতোই এখানে কারেন্টের মান বের করতে হবে আমাদেরকে। বেস কেভিএ বা এখানে যদি পি এস দ্বারা রিপ্লেস করি কেভিএ ডিভাইড বাই √3 বেস ভোল্টেজ, সেখান থেকে কারেন্টটা আইডেন্টিফাই করতেছে। আচ্ছা, তাহলে বেস কেভিএ আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 20 কেভিএ 3 ফেজের জন্য, আর বেস ভোল্টেজ 0.4 বা 440 ভোল্টেজ। আর এখানে আমাদের কারেন্টটা আমরা যদি পেয়ে যাই 20 এম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের বেজ কারেন্ট। মাথায় রাখতে হবে যে বেজ কারেন্ট। অ্যান্ড বেজ কারেন্ট পেয়ে গেলে যদি পার ইউনিটে নিতে হলে, তাহলে আমাদেরকে অ্যাকচুয়াল কারেন্টটা বের করতে হবে, তাহলে আমরা পার ইউনিট কারেন্ট পেয়ে যাব। তাহলে সিমিলার ওয়েতে তাহলে আমাদের এখানে প্রকৃত কারেন্ট যেটা, এই সিস্টেমে যেহেতু 440 ভোল্ট 15 হর্স পাওয়ারের একটা মোটর আছে, তাহলে 3 ফেজ এখানে 90% এফিসিয়েন্সি এবং 8.5 ল্যাগিংস। আমাদের এখানে বেজ, এটা হচ্ছে বেজ কারেন্ট, বেজ এম্পিয়ার। আর এখানে এটা হচ্ছে অ্যাকচুয়াল। তো আমরা জানি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। সুতরাং 15 হর্স পাওয়ারকে আমরা 15 দ্বারা মাল্টিপ্লাই করে ফেললাম। আর এই যে √3 বেজ ভোল্টেজ, আর এখানে 0.9 হচ্ছে এফিসিয়েন্সি, 0.8 হচ্ছে ল্যাগিং। সেই জন্য অ্যাকচুয়াল যে কারেন্ট সেটা আমরা পাই গেলাম যে অ্যাকচুয়াল কারেন্ট আমরা একটা ক্যালকুলেট করে যেটা হয় সেটা পাবো। আই থিঙ্ক এটা হবে না হয়তো বা। আচ্ছা, এটা হচ্ছে কারেন্টটা। হ্যাঁ, এর কারেন্টটা হচ্ছে পাইলাম আমরা, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। এটা হচ্ছে বেজ কারেন্ট, এটা হচ্ছে প্রকৃত কারেন্ট। আর এটা হচ্ছে ইম্পিডেন্স, এখানে আমরা ইম্পিডেন্স লিখতে হবে জেড বেজ ইম্পিডেন্স হচ্ছে 0.44 মাল্টিপ্লাই আর 20 কেভিএ সিস্টেম, এটা হচ্ছে ইম্পিডেন্সের মান। এটা তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে বেজ কারেন্ট, অ্যাকচুয়াল কারেন্ট, বেজ ইম্পিডেন্স। এখন পার ইউনিট বেজটা কত হবে? পার ইউনিট বেজটা বের করার ক্ষেত্রে আমরা জানি যে যদি এটা অ্যাকচুয়াল ইম্পিডেন্স বেজ ইম্পিডেন্স হয়, আর এখানে রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.3 এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.3, রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 1। তো রেজিস্ট্যান্স যদি 0.3 দেওয়া থাকে, আমাদের বেজ ইম্পিডেন্স হচ্ছে 9.68, সুতরাং আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা ভাগ করলে হয় 0.031 PU বেজ পার ইউনিট রেজিস্ট্যান্স। সিমিলার ওয়েতে রিঅ্যাকট্যান্সও বের করা যায়, যে রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 1 আর বেজ রিঅ্যাকট্যান্স আমরা পেলাম 9.68, সেখানে আমরা সেটা 0.1033। তার মানে আমরা বেজ কারেন্ট, বেজ অ্যাকচুয়াল কারেন্ট, বেজ রেজিস্ট্যান্স, বেজ ইম্পিডেন্স এবং বেজ পার ইউনিট রিঅ্যাকট্যান্স, পার ইউনিট ইম্পিডেন্স আমরা পেয়ে গেছি।
আচ্ছা, তাহলে আমাদের কি এখন আমরা চাইলে এটার ইম্পিডেন্স লাইন ড্র করে ফেলতে পারি। তারপরে হচ্ছে আর প্রবলেম আরেকটা দিছে হচ্ছে, আরও একটা আছে, সেটা হচ্ছে দেন ইউজিং দ্য পার ইউনিট ভ্যালু ফাইন্ড দ্য সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমরা আগের কনসেপ্টে চলে যাই। এটা যদি একটা মোটর হয়, মোটর, তাহলে আমার রিঅ্যাকট্যান্স আর ভোল্টেজ, এটা যদি আমি সাপ্লাই ভোল্টেজ বলি ভি, তাহলে আমরা আগের মতোই ভি সমান সমান এই ভোল্টেজ যদি ভিএম বলি, ভিএম প্লাস আই ইন্টু জেড। তাহলে আমাদের এখানে এই যেহেতু মোটরের টার্মিনাল ভোল্টেজ 440 ভোল্টেজ, আমাদের বেস ভোল্টেজও 440 ভোল্টেজ, সুতরাং আমরা পার ইউনিট ভ্যালু 1 ভোল্টেজের ক্ষেত্রে 1 প্লাস কারেন্টের আমরা পার ইউনিট কারেন্টের মান কত পাইলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বেশি মুছে ফেলি একটু, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেন্ট, এটা আমাদের বেস কারেন্ট, সরি এটা বেস কারেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট, এই যেটা। তাহলে আমরা পার ইউনিট কারেন্ট পাই হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট, পার ইউনিট কারেন্ট 0.777। আচ্ছা, আমরা যদি আগের আবার চিত্রটা লিখি, এটা মোটর টার্মিনালের ভোল্টেজ ভি, তাহলে মোটরের টার্মিনাল ভোল্টেজ সমান সমান আসবে এই 1 প্লাস কারেন্ট ইন্টু জেড। তাহলে আমাদের এই 1টা হচ্ছে আমাদের, যেহেতু এখানে এই ভি মোটর হচ্ছে 1, কারণ হচ্ছে 440 অ্যাকচুয়াল এবং আমাদের বেজও 440, সুতরাং কারণে 1 হয়ে গেল। এই 1 প্লাস কারেন্টের মান আই 0.777, আর যেহেতু 0.8 ল্যাগিং, 0.8 এর জন্য আমরা যদি কমপ্লেক্স নাম্বার দিই 0.8 মাইনাস 0.6 হচ্ছে যদি ফেজরে কমপ্লেক্স নাম্বারে লিখি, আর 0.03 হচ্ছে কি বলে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিটে, আর এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স পার ইউনিটে। সুতরাং আই ইন্টু এটা হচ্ছে আই, এর সাথে অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর গুণ হচ্ছে, আর সাথে হচ্ছে জেড, এই দুটো মাল্টিপ্লাই করে ফেলে এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। এই টার্মিনাল ভোল্টেজ কি 440 বা বেস ভোল্টেজ মাল্টিপ্লাই 470 ভোল্টেজ হচ্ছে চারটা সাপ্লাই এন্ডের টার্মিনাল ভোল্টেজ। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, আমি যদি এটাকে আমি একটু সামারাইজ করে ফেলি, যে একটা 3 ফেজ লাইনের সিস্টেম দেওয়া আছে, এফিসিয়েন্সি ডিগ্রি দেওয়া আছে, আমাদেরকে ফার্স্টে বের করতে হচ্ছে ইম্পিডেন্স, লাইন ইম্পিডেন্স, সিঙ্গেল লাইন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলছে। সিঙ্গেল লাইন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, এটার মধ্যে আবার এটাকে বের করে সার্কিট ড্র করার পরে পার ইউনিট নিতে বলছে, পার ইউনিট নিলাম, পার ইউনিট নেওয়ার পরে এরপরে এই টার্মিনাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজটা কত সেটা বের করছে, আমার সাপ্লাই ভোল্টেজ 470 ভোল্টেজ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর তারপরেও এই ম্যাথগুলো প্রত্যেকগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যদি তাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, বিভিন্ন ওয়েতে আপনারা জানাতে পারবেন, কমেন্টসও আছে। আর এখানে হচ্ছে পার ইউনিট সিস্টেমের কি এনো অ্যাডভান্টেজ, এটা আপনারা একটু, আমি বারবার পুরো ম্যাথ করতে গিয়ে আমরা অনেকবার বলছি যে বিভিন্ন সিস্টেমে চেঞ্জ করলে কোনো রকম চেঞ্জ হয় না, কম্পিউটেশন ইজি হয় এবং অনেক বড় বড় ভ্যালু কম্পিউটারাইজড বা সিমুলেশনের ক্ষেত্রে টাফ, মেমরি এবং কমপ্লেক্স পাওয়ার ক্ষেত্রে প্রবলেম তৈরি করে যদি ছোট ভ্যালু হয়, এবং এখানে এক্সাক্ট অ্যান্সার ক্যালকুলেশনগুলো পাওয়া যায়, এবং এক সিস্টেম থেকে আরেক সিস্টেম নিলে পার ইউনিটের কোনো চেঞ্জ আসে না। এই জিনিসগুলো হচ্ছে পার ইউনিট সিস্টেমের অ্যাডভান্টেজ, এগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন। আর এই হচ্ছে আপাতত আমাদের পার ইউনিট সিস্টেমের টোটাল আলোচনা। আর কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন। মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।